ফিরে এলাম আজকে বাংলাদেশে। মোহাম্মদ আরাফাত, বিরতির আগে অনেকগুলি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছিলাম। সর্বশেষ যেটি দর্শকরা জানতে চেয়েছিলেন যে এর চেয়ে বেশি ক্ষতি হতো কিনা, 29 জন মানুষের জীবন গেছে, অনেকগুলি গাড়ি ভাঙচুর হয়েছে, এবং কে লাভবান হলো, সরকার বিএনপি? না, আমি এখানে এই প্রশ্নের উত্তরে আসার আগে একটু লিংক করে বলি। পাটোয়ারি সাহেব বললেন যে একটি দলকে যখন আপনি অনেক দমনপীড়নের মধ্যে রাখবেন তখন তারা সন্ত্রাসের পথ বেছে নেয়, কিন্তু এটার সাথে আমি একমত নই। এই কারণে ফার্স্ট অফ অল এত দমনপীড়নের উপর রাখা হয়েছে এই কথাটা তো বলা যাবে না। আপনি সারা বছর ধরে আমি যে স্ট্যাটিস্টিক্স দিলাম, এতগুলি জনসভা, এতগুলি পলিটিক্যাল প্রোগ্রাম, এতগুলি টেলিভিশন লাইভ দেখাচ্ছে, জনগণের পৌঁছানোর জন্য সবকিছু তো অবারিত। এটাকে আপনি দমনপীড়ন কিভাবে বলবেন? অনেকগুলি মামলা ছিল, সব শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার পর মামলা, তারা হাজিরা দিচ্ছেন প্রায় প্রতিদিন। হ্যাঁ, না এখন সেটা তো একটা জিনিস। আপনি যদি ধরেন কোন গাড়ি পোড়ানো মামলাটা, দ্যাটস ওয়ান থিং, বাট তার কোন পলিটিক্যাল প্রোগ্রাম আটকানো হয়েছে? আমরা তো রেফারেন্স দিচ্ছি শুধু গাজীপুর আর 5ই জানুয়ারি, তার আগে তো কোনো পলিটিক্যাল প্রোগ্রাম আটকানো হয়নি যে আপনি স্পেস দিচ্ছেন না, দমনপীড়ন করছেন, ব্যাপারটা তো এরকম নয়, রাইট? আচ্ছা, এখন আপনি এসে বলছেন যে সন্ত্রাসের পথ বেছে নেবে। আমি যেটা মনে করি, একটি পলিটিক্যাল পার্টি সে যদি জনগণের জন্য কাজ করে কখনোই সন্ত্রাসের পথ বেছে নেবে না, শুধু সন্ত্রাসীরা এই কাজটি করবে। এটি হতে পারে না, কারণ অতীতে বাংলাদেশে ইভেন আওয়ামী লীগও বিরোধী দলে ছিল এবং দমনপীড়নের মধ্যে দিয়ে গেছে। আমরা 71-এর আগে থেকেও রাজনৈতিক দলগুলোকে দেখেছি, অন্যান্য দেশেও আমরা দেখেছি। বিরোধী পক্ষ কিন্তু খুবই লগি বৈঠার কথা বলে, লগি বৈঠার কথা খুব বলে। সেটা সন্ত্রাস না, সেটা পলিটিক্যাল ভায়োলেন্স। আমি এখানে আলাদা করতে বলছি। এই লগি বৈঠার যে মারামারি, এখানে দলের কর্মীরা মেরেছে মরেছে, সাধারণ মানুষকে সন্ত্রাস করে মেরে ফেলা হয়নি। আপনি বারবার খেয়াল করেন, আমি যে জায়গায় পয়েন্ট আউট করার চেষ্টা করছি, একটা ঘটনা এনে আপনি প্রত্যেক দিনের ঘটনার সাথে কম্পেয়ার করবেন পরিকল্পনা করে যেগুলো হচ্ছে, এটা তো কম্পারেটিভ না। এই জন্য বলছি যে লেট আস নট ডু দিস। এগুলো যখন আমরা করি, দুদলকে একই সমানভাবে দায়ী করতে চাই সন্ত্রাসের জন্য, আমি বলেছি যে পলিটিক্যাল যে অস্থিরতা সেটার জন্য, অবরোধ, হরতাল, সবকিছুর জন্য আপনি দুদলকে দায়ী করতে পারেন, কিন্তু পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যে মানুষকে পুরানো হচ্ছে, এবং আপনি যদি এটাকে জায়েজ করার চেষ্টা করেন এটা হচ্ছে বিকজ এই পলিটিক্যাল প্রবলেমের জন্য, তার মানে আপনি সন্ত্রাসকে জায়েজ করছেন, আপনি সন্ত্রাসীদের উৎসাহিত করছেন যে হ্যাঁ সন্ত্রাস করলে তাহলে এইভাবে একটা প্রেশার ক্রিয়েট করা যায়। নো, এটা করা যাবে না। আপনি সব কারণে দোষ দেন এবং আপনি বলেন সংলাপ করতে হবে দুদলকে, কিন্তু সন্ত্রাসকে আপনার আইনের মাধ্যমে শক্তভাবে দমন করতে হবে, এবং কখনো সন্ত্রাসীদেরকে ইনভাইট করে আলোচনায় বসার কোনো সুযোগ পৃথিবীতে কোথাও হয়নি। সন্ত্রাসীদেরকে না হয়েছে, না আয়ারল্যান্ডের ঘটনাটা যদি আপনি মনে রাখেন, না দ্যাটস সামথিং এলস, দ্যাট ইজ অলসো সামথিং এলস। এভরিথিং ইজ এভরিথিং এলস, মানে ওইটা আপনি এভরিথিং ইজ নট এভরিথিং এলস, দ্যাট ওয়াজ সাম entirely different ঘটনা altogether। আমাদের এখানে শান্তি বাহিনীদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অন্য জিনিস। তাহলে মুক্তিযোদ্ধারাও সন্ত্রাসী ছিল বাংলাদেশে ওই কনটেক্সটে যদি আপনি বলেন। আমি বলছি পিওরলি সন্ত্রাস, সাধারণ মানুষকে মেরে ফেলা। যারা ফ্রিডম ফাইটার তারা সাধারণ মানুষকে মারে না, যারা ফ্রিডম ফাইটার তারা কিন্তু টার্গেটকে হিট করে, আর যারা সন্ত্রাসী তারা সাধারণ মানুষকে টার্গেট করে, মারে, এবং তাদেরকে মেরে ফেলে তারা চাপ প্রয়োগ করে, ব্ল্যাকমেইল করে দাবি আদায়ের চেষ্টা করে, তাদেরকে বলে সন্ত্রাসী। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ফ্রিডম ফাইটার্স এন্ড সন্ত্রাসী। কাজে আপনি ফ্রিডম ফাইটারদেরকে সন্ত্রাসীর সাথে মিলাতে পারবেন, এটা। আর বিএনপির ক্ষেত্রে যেটা হচ্ছে কেন সন্ত্রাসের পথে তারা গেছে, আপনার সেই প্রশ্নের সাথে যেটি দেলোয়ার সাহেব করেছিলেন যে কেন তারা এই পথে গেল, আর কি উপায় আছে, যখন তারা একটা রাজনৈতিক দল তার দাবি দাওয়া মানানোর জন্য প্রেশার ক্রিয়েট করতে যায় গভর্নমেন্টের উপর এবং জনগণকে সাথে পায় না, জনগণকে সাথে পেলে কিন্তু আমি বিএনপিকে স্যালুট করতাম। সেই কাজটি তো তারা করতে পারছে না। যদি সেটা তারা করতে পারতো সন্ত্রাসের পথে যেতে হতো না। এখন তারা এগুলো বাদ দিয়ে চলে গেছে সন্ত্রাসের পথে, সাধারণ মানুষকে পুড়িয়ে মেরে তারা ভাবছে। জনগণের সাথে পাচ্ছে না, সেটা আপনি কি করে ভাবছেন বা কি করে বলছেন? যদি সাথে পেতো তাহলে তাদের আন্দোলন সাকসেসফুল হতো। অতীতে আমরা জনগণকে নিয়ে সাথে নিয়ে আন্দোলনের সাফল্য দেখেছি। পাচ্ছেন একটা কারণ হচ্ছে তারা একটা অবরোধ ডেকে তারা ঘরের মধ্যে যে লুকিয়ে থাকছে, তাদের নেতা কর্মীরা লুকিয়ে থাকছে এবং কোথাও রাস্তায় নাই, জনগণ নাই, এবং তারা শুধু সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে, আউটসোর্স করে দিচ্ছে বোমাবাজদের, এবং সাধারণ মানুষকে পুড়িয়ে মেরে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। এইখানেই প্রবলেমটা। এখানে আপনি বললেন না গভর্নমেন্টের কি লাভ হয়, লস হয়, আসলে ওই অর্থে কারোর লাভ লস হয় না। গভর্নমেন্টকে তখনই আপনি লসের খাতায় নিতে পারবেন যখন আপনি জনগণকে ঐক্যবদ্ধ করে তার এগেইনস্টে প্রেশার ক্রিয়েট করতে পারবেন, যেটা অতীতে হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। তখন গভর্নমেন্ট বাধ্য হয় সে যদি অন্যায় করে থাকে তার কাছে সাকাম করতে, কিন্তু সন্ত্রাস করে আপনি পারবেন না, এটা হবে না, শুধু শুধু মানুষগুলি মরবে, এবং সেই ঘটনাগুলি ঘটছে। আরেকটি ঘটনা বলি, আপনি যেটি বললেন যে লাভ কি হয়েছে, 2011 সালে এক্সাম্পলটা আমি বারবার দিয়েছি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল একটা আছে, তাদের তথাকথিত, আমি বলি এটাকে অবশ্য, এবং তাদের একটি সমাবেশ ছিল, সেটি তো করতে দেওয়া হয়েছিল। সেই সমাবেশ করতে যে আমরা শুনেছি যে ইভেন ফখরুল আলমগীর সাহেবও জানতেন না, এটা ওই লন্ডন, শুধু লন্ডন থেকে ইনস্ট্রাকশন দিয়ে তাদেরকে গোটা ঢাকা শহরে যে ত্রাসের রাজত্ব ক্রিয়েট করা হয়েছিল, মনে আছে আপনার, এবং সেটাকে কন্টেইন করতে বেগ পেতে হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। এবং তখন আমরাই বলেছিলাম গভর্নমেন্ট কি করে বসে বসে, আগে থেকে খবর পায় না, তার ইন্টেলিজেন্স কি করে, আইন শৃঙ্খলা বাহিনী কি করে, যে মানুষ এভাবে সাফার করে, এতগুলি গাড়ি পুড়লো, এতগুলি মানুষ মরলো। তখন কিন্তু আমরা বলেছিলাম কাজে গভর্নমেন্টের কিন্তু এটাও একটা কাজ,
প্রিএমটিভ অ্যাকশনে যাওয়া। আপনি আমাকে বলেন সারা বছর 16টি জনসভা হতে পারলো, শত শত পলিটিক্যাল প্রোগ্রাম হতে পারলো, দুটো পলিটিক্যাল প্রোগ্রাম কেন গভর্নমেন্ট আগে থেকে আটকে দিল? কেন দিল? এবং তার ফলশ্রুতিতে আপনি যে বলছেন অবরোধ হরতালের ফলে এই যে ঘটনাগুলি ঘটেছে, ট্রু, কিন্তু তার চেয়ে আরো বৃহত্তর বড় প্রলয়ঙ্করী ঝড়। আমি একটা হাইপোথিসিসের কথা বলি, দুটি প্রোগ্রাম আটকে দিল হচ্ছে এই কারণে 5 জানুয়ারি ডেটকে সামনে রেখে বেগম জিয়া ঘোষণা দিলেন যে তিনি সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবেন, সরকারকে আলোচনায় বসাতে বাধ্য করবেন। আওয়ামী লীগ সরকার আসলে ভয় পেল, সেজন্য আটকে দিল। অন্য প্রোগ্রামগুলি আটকে না দেওয়ার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই আবার বলবেন। আমি দেখুন আপনাকে একটা সিম্পল জিনিস বলি, সমাবেশগুলির কথা বলছিলেন, সেই সমাবেশগুলি দেখে আওয়ামী লীগ সরকার এক ধরনের ভয় পেল, কারণ সেখানে বেগম জিয়ার জনসভা অনেক লোক এসেছিল, অনেক মানুষ এসেছিল, সেজন্য ভয় পেয়ে এটা এভাবে হাইপোথিসিস তো অনেক কিছু গল্পের মতো বলা যায়, কিন্তু রিয়ালিটি হচ্ছে যখন দুটো পার্টি কনফ্রন্টেশনাল একটা জায়গায় যাবে, the reality, let me tell you the reality. না আরাফাত ভাই, আপনি যেটা বলবেন সেটা রিয়ালিটি, আমি যেটা বলবো সেটা হাইপোথিসিস, বা আমরা যেটা বলবো সেটা হাইপোথিসিস, এটা একটু মানে হাইপোথেটিক্যাল হয়ে গেল না? এটা একটু গল্পের মতনই শোনাচ্ছে, এটা আমি বলছি। আপনি এটাকে রিয়ালিটি ধরে সেভাবে বসে থাকেন, আমার অসুবিধা নাই। I won't disagree with you. But the thing is, based on the statistics I'm telling you, যদি একটা দলকে আটকে দেওয়া হতো, সারা বছর ধরে আটকানো হতো, যদি ভয় পাওয়া হতো সারা বছর ধরে, শুরু বলে তো একটি কথা, সেই ঘটনাটি ঘটেনি। আপনি যখন আপনার কাছে ক্রেডিবল ইন্টেলিজেন্স ইনফরমেশন থাকছে, তার প্রমাণ আপনি পাচ্ছেন। 5 জানুয়ারিতে যে খালেদা জিয়া একটা কর্মসূচি দিবেন, তাহলে গয়েশ্বরচন্দ্র রায়ের আপনার বোমের রসদ জোগাড় করতে হবে কেন? নাশকতার রসদ জোগাড় করতে হবে কেন? তারেক রহমানকে সেই উস্কানিমূলক বক্তব্য দিতে হবে কেন? আমি সেই জিনিসগুলি কি আমরা ভুলে যাচ্ছি কেন বারে বার? আমরা সিম্পল জিনিসগুলি যেটা প্রমাণ হিসেবে কাজ করছে যে তারা আসলে কি করছে। আপনারা দুটো টেলিফোন মানে যে কথা বলছেন, এবং যিনি আসলে শত শত যারা ধরা পড়ছে এই বোম মেরে মানুষকে মারার জন্য, পুলিশ এসে আমাকে এখন ধরে নিয়ে গেল, আমি পুলিশ যা বলে তাই বলবো। ধরা পড়ছে না, না পড়ছে। আপনি গতকাল থেকে বলতে পারেন ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি, আপনি যদি এই বিষয়ে ধরা পড়েছে, অনেকে ধরা পড়ছে, আপনি রিপোর্টগুলি দেখেন। আনফরচুনেটলি এগুলো অতটা গণমাধ্যমে আসছে আসা উচিত। দ্যাট ইজ দ্য থিং। এই জন্যই তো আমরা অনেক ক্ষেত্রে জানতে পারছি না, কিন্তু ধরা পড়ছে এরা সবাই যে বিএনপি জামাতের কর্মীরা, যারা হাতে নাতে ধরা পড়ছে। আমার কাছে একটা লিস্ট ছিল যেটা আমি দিয়েছিলাম একবার। ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি, আপনার কাছে আমি আসছি যে রাজনীতিবিদরা সাধারণ মানুষের কথা প্রায় বলেন, সাধারণের কথা বুঝতে পারার, সাধারণ মানুষের মনের ভাষার অনুবাদ তারা করেন। সাধারণ মানুষের কথা বোঝার কোনো মেকানিজম আসলে রাজনৈতিক দলগুলোর আছে কিনা? আসলেই নাই। এই কারণটি হচ্ছে, যেমন আরাফাত ভাই বললেন এই মুভমেন্টে জনগণ নেই। অবশ্যই জনগণ নেই, আমরা তো দেখছি না লাখ লাখ লোক, শত শত লোক, কিন্তু জনমত কোথায়? জনমতটি জানতে হবে। জনমতটাই জনগণ, জনমতটা যেখানে ধরে নিতে হবে জনগণ সেখানে। এখন জনমতের মধ্যে কি পরিমাণ জনমত এই স্ট্যাটাস কোটা মানছে যে যেভাবে চলছে এভাবেই চলুক, দিস ইজ দ্য বেস্ট সলিউশন, এটার সংখ্যা কত পার্সেন্ট, আর কত পার্সেন্ট লোক একটা সামহাউ সলিউশন, একটা পরিবর্তন চাচ্ছে? এই জিনিসটা আমি রাজনীতি করি, আমি মাঠে ঘাটে যাই, আমার কাছে খুব স্পষ্ট। তবে অনেকের কাছে স্পষ্ট নাও হতে পারে, তারা মাঠে যেতে হবে, চায়ের দোকানে বসতে হবে, র্যান্ডম যেতে হবে, এবং আমার দৃঢ় বিশ্বাস 300 কনস্টিটিউয়েন্সির মধ্যে মেজরিটি কনস্টিটিউয়েন্সি থেকে একই ধরনের রেজাল্ট আসবে। একটা সমাধান প্রয়োজন। স্ট্যাটাস কোটা খুব একটা স্বস্তিকর না। তো সেটাই হচ্ছে জনগণ এবং জনমত। অর্থাৎ আজকে জনমতের ডেফিনিশন বা জনগণের ডেফিনিশনটা জনমতেই সীমাবদ্ধ করা। আমি আমার প্রশ্নটাকে আবার একটু এরকম ভাবে করি, আমরা যে মানে আরবান যে একটা আরবান মেজরিটি, তারা যে ডেমোক্রেসিটার কথা বলি, এই ডেমোক্রেসিটাকে আসলে কতটা কেয়ার করে সাধারণ মানুষ, বা এই ডেমোক্রেসিটার জন্য তারা কতটা মানে আশা করে, বা কি আশা করে আসলে বাংলাদেশের মানুষের? ভোট দিতে আশা করে যে আমি একটা দিন ভোট দিতে যাব, একটা দিন, হ্যাঁ, বাংলাদেশের ডেমোক্রেসিটাই হলো একদিনের ভোটের ডেমোক্রেসি। এবং আমরা যারা রাজনীতি করি বেশিরভাগ লোক ওই ভোটের জন্যই জনগণকে তোয়াজ করি। যদি ভোটটা না থাকতো কেউ জনগণকে তোয়াজ করতাম না। দুটি প্রান্তীয় আদর্শের দল এবং তার আদর্শ নিয়ে খুব বেশি মাথা ঘামায় বলে মনে হয় না। এখানে আসলে মূল জিনিসটা হয়ে গেছে কালচারের সাথে। যেমন আমাদের উত্তরবঙ্গে সহ আরো অনেক জায়গায় জাতীয় পার্টির একটা ব্যাপক কালচার আছে, লাঙ্গলের জোয়ার আছে, আবার কিছু কিছু বেল্টে নৌকার জোয়ার আছে, কিছু কিছু বেল্টে আমাদের ধানের শীষের জোয়ার আছে। এর সাথে আছে একটা বড় অংশের ফ্লয়েটিং ভোটার। এই কালচারটার মধ্যেই তারা রাজনীতি করছে। আসলে তো খুব আদর্শিক ভিত্তি এর মধ্যে কোন দলই আমি বলবো না। গণতন্ত্রের জন্য লড়াই তো করছে না বিএনপি। এখন আমার জনগণের গণতান্ত্রিক অধিকার হচ্ছে আমি শান্তিপূর্ণভাবে আমার কর্মক্ষেত্রে যাব, আমি পেট্রোল বোমা খেয়ে মরতে চাই না। এটা কি আমার অধিকার না? অবশ্যই। তাই যদি হয় তাহলে যারা এই কাজটি করছে তাদের কি গণতন্ত্রের জন্য লড়াই করছে এটা আমরা বলতে পারি? যদি না বলতে পারি তাহলে এককভাবে কেন তাদেরকে সন্ত্রাসের জন্য দায়ী করছি না? আমি বারেবার কেন তাদেরকে জায়েজ করার চেষ্টা করছি এই বলে যে সবাই মিলে একইভাবে দায়ী? আমি এটাই হচ্ছে না, না, সবাই মিলে একইভাবে দায়ী না হলেও আমরা যে অন্য কাউকে দায়ী বলছি না সেটার ক্ষেত্রে হচ্ছে ঘটনা। আমরা সভা সমাবেশের ক্ষেত্রে আপনি বলছেন ওটি একটি বিচ্ছিন্ন ঘটনা, ওটি একটি বিচ্ছিন্ন ঘটনা, সেটি একটি কথা। আমি অধ্যাপক দেলোয়ার
আপনার কাছে আসবো যে আপনি কি মনে করেন যে আসলে এই বিচ্ছিন্ন ঘটনা মানে এই সংকট যেটি আমরা এই 2015 থেকে শুরু থেকে যেটি দেখতে পাচ্ছি এটা কোনোভাবে এড়ানো যেত, আপনার কাছে কিরকম মনে হয়? তার আগে আমি একটু ব্যারিস্টার পাটোয়ারি যেটা বললেন যে জনগণের কাছে কিন্তু গণতন্ত্র মানে কিন্তু ভোট দেয়া না, একদিনের ভোটের ব্যাপার।